ওকে, ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সি প্রোগ্রামিং এর বিভিন্ন বিষয়গুলো একবার রিভিউ করব। তো যখন আমরা একটা সি প্রোগ্রাম লিখতে যাব বা একটা সি প্রোগ্রাম লেখার চেষ্টা করব, তখন আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে আগেই ধারণা থাকতে হবে, তাহলে আমরা একটা সি প্রোগ্রাম সুন্দর করে লিখতে পারবো। ওকে, তো প্রথমত আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সি প্রোগ্রামের গঠন। সি প্রোগ্রাম দেখতে কেমন হয় বা কিভাবে লিখতে হয় সি প্রোগ্রামটা, সেই গঠনটা আমাদের জানতে হবে। সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে একটা হেডার ফাইল থাকে, তারপরে একটা মেইন ফাংশন থাকে। এটা হচ্ছে একেবারে বেসিক স্ট্রাকচার। এছাড়াও আমরা যেটা দেখতে পাই সেটা আমাদের একটা ফর্মাল স্ট্রাকচার আছে। এটা হচ্ছে ফর্মাল স্ট্রাকচার, মানে এই ছয়টা অংশ, ছয়টা অংশই থাকতে হবে এটা ম্যান্ডেটরি না, সর্বোচ্চ এই ছয়টা অংশ থাকতে পারে। তো যখন আমরা প্রোগ্রাম করি কমনলি 2 এবং 5, অর্থাৎ একটা লিঙ্ক সেকশন থাকে এবং 5 নাম্বার একটা মেইন ফাংশন সেকশন থাকে। এই দুটো পার্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামের ম্যান্ডেটরি পার্ট। আর বাকিগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইনক্লুড করতে পারি। যেমন ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন মানে হচ্ছে প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য বা প্রোগ্রাম কি ইনপুট কি আউটপুট হবে, প্রোগ্রাম সম্পর্কে যে ধারণা সেটা থাকে ডকুমেন্টেশন সেকশন। এটা ব্রিফ ডেসক্রিপশন প্রোগ্রামে। তো এই ব্রিফ ডেসক্রিপশনটা অর্থাৎ ডকুমেন্টেশন থাকা ভালো, না দিলে খুব একটা প্রবলেম নেই, প্রোগ্রাম হয়ে যাবে, বাট ডকুমেন্টেশন থাকাটা ইউজফুল। আর লিঙ্ক সেকশনটা হচ্ছে আমাদের হেডার ফাইল ইনক্লুড করা, যেটা ম্যান্ডেটরি। প্রত্যেকটা সি প্রোগ্রামে অবশ্যই অ্যাটলিস্ট একটা হেডার ফাইল আমাদের থাকে, সেটা হচ্ছে stdio.h। প্রোগ্রামের ইনপুট আউটপুটের জন্য কমপক্ষে একটা হেডার ফাইল থাকে। এরপর হচ্ছে ডেফিনেশন সেকশন। যদি আমরা কোনো সিম্বলিক কনস্ট্যান্ট ডিফাইন করতে চাই, যেমন পাই, কমনলি আমরা সবাই পাই সম্পর্কে জানি, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা সিম্বলিক কনস্ট্যান্ট। কিন্তু এই ধরনের কোনো কনস্ট্যান্ট আমরা ডিফাইন করতে চাই যেই মানটা আর পরিবর্তিত হবে না, ধ্রুবক বলে থাকি আমরা, এই ধ্রুবকগুলো আমরা এই ডেফিনিশন সেকশন থেকে আমরা হ্যাশ ডিফাইন ডিরেক্টিভ ইউজ করে এই কাজটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রয়োজন হলে আমরা ইউজ করব, প্রয়োজন না হলে ইউজ করব। এরপরে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তো আমাদের একটা সি প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে। মেইন ফাংশন তো থাকবেই, মেইন ফাংশন ছাড়াও আরো এক বা একাধিক ফাংশন থাকতে পারে, যেগুলোকে আমরা বলে থাকি সাব প্রোগ্রাম বা সাব ফাংশন। এই যে 6 নাম্বার যেটা লেখা আছে ফাংশন 1 2 3, এভাবে অনেকগুলো ফাংশন থাকতে পারে। তো কোনো একটা ফাংশনের মধ্যে আমরা যে চলক ঘোষণা করি সেটাকে আমরা বলি লোকাল ভ্যারিয়েবল, অর্থাৎ ওই ফাংশনের মধ্যেই ভ্যারিয়েবলটা কাজ করবে। কিন্তু এমন কোনো ভ্যারিয়েবল আমরা ইউজ করতে চাই যেটা পুরো প্রোগ্রাম জুড়েই, অর্থাৎ প্রোগ্রামে যত ফাংশনই আছে সব ফাংশনই ব্যবহার করা যায়। এমন একটা চলক আমরা চাচ্ছি যেটা প্রত্যেকটা ফাংশন একই চলক ব্যবহার করতে পারবে, এমন একটা চলক আমাদের দরকার বা আমরা ব্যবহার করতে চাচ্ছি। তখন সেই চলকটা আমরা ঘোষণা করব মেইন ফাংশনের আগে, অর্থাৎ গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এই চলকের সুবিধা হলো এই চলকটা আমি যে কোনো ফাংশন থেকেই ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই চলকটা বারবার ডিক্লেয়ার করার দরকার হবে না। এক জায়গায় ডিক্লেয়ার করব, সকল ফাংশন এটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ যেহেতু সব ফাংশন এই চলকটা ব্যবহার করতে পারে, এই জন্য এটাকে বলি আমরা গ্লোবাল ডিক্লারেশন বা গ্লোবাল চলক। আর একটা মনে রাখবেন পাশাপাশি, কোনো ফাংশনের মধ্যে আমরা যে চলক ঘোষণা করি সেটাই হচ্ছে লোকাল চলক। শুধুমাত্র ওই ফাংশনের মধ্যেই চলকটা কাজ করবে, ফাংশনের বাইরে ওই চলকটা অ্যাক্সেস করা যাবে না। এরপর যখন আমরা ফাংশনে যাব, প্রত্যেকটা ফাংশনে কমন একটা স্ট্রাকচার থাকে, অর্থাৎ দুটো অংশ আমরা রাখি, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্ট হচ্ছে ওই ফাংশনের নিজস্ব যদি কোনো চলক থাকে দরকার হয় সেটা আমরা ঘোষণা করবো, যেটাকে বলে থাকি আমরা লোকাল চলক।
লোকাল ভেরিয়েবল, লোকাল চলক প্রথমেই, অর্থাৎ ফাংশনের প্রথম দিকে আমরা এগুলো ঘোষণা করব। আর এক্সিকিউটেবল পার্ট হচ্ছে ওই ফাংশনের মধ্যে যে ইনপুট, প্রসেস, আউটপুট থাকবে, এই অংশগুলোকে আমরা বলি এক্সিকিউটেবল পার্ট, যেখানে ইনপুট থাকতে পারে, প্রসেসিং থাকতে পারে, আউটপুট থাকতে পারে। এই তিনটা পার্ট নিয়ে হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তো তিনটেই থাকতে হবে তা না, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী কখনো ইনপুট থাকবে, থাকবে না, প্রসেসিং থাকবে, তারপরে আউটপুট মাস্ট বি, আউটপুট থাকবে। ওকে, যাক, এটা ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামের উপর কি এরকম আমরা কি জন্য কি উদ্দেশ্যে আমরা ফাংশনটা তৈরি করলাম। আবার একইভাবে সাব ফাংশন যেগুলো, সেখানেও ডিক্লারেশন পার্ট থাকবে, এক্সিকিউটেবল পার্ট থাকবে, সেখানে ইনপুট আউটপুট প্রসেসিং যে কোনো কিছু থাকতে পারে, তিনটাই থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তৈরি করব। তাহলে মোটামুটি একটা সি প্রোগ্রামে এই অংশগুলো থাকে, যার মধ্যে বলেছি 2 এবং 5 এটা হচ্ছে ম্যান্ডেটরি, আর বাকি যে 4টা 1, 3, 4, 6 এগুলো হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী, এগুলো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে 2 আর 5। আমরা অলরেডি সি প্রোগ্রামের অনেকগুলো এক্সাম্পল দেখেছি। তো আমরা সেখানে দেখেছি আমরা সবসময় হ্যাশ ইনক্লুড stdio.h এই লাইনটা সবসময় ব্যবহার করেছি। সেটা হচ্ছে লিঙ্ক সেকশন, যেখানে একটা হেডার ফাইল লিঙ্ক করা হয়। আর এরপরে মেইন ফাংশন সেকশন, যেটা আমরা প্রত্যেকটা সি প্রোগ্রামে আমাদের একটা মেইন প্রোগ্রাম ফাংশন থাকে, আমরা লিখে থাকি ইন্ট মেইন রিটার্ন 0। এই মেইন ফাংশনের মধ্যেই আমাদের কমনলি মোটামুটি প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকে। মেইন ফাংশনে যেটা আমরা ইউজ করি, যে চলক ইন্ট, এবিসি, এগুলো হচ্ছে ডিক্লারেশন, তারপরে স্ক্যানর, প্রিন্টএফ, এগুলো হচ্ছে আমাদের এক্সিকিউটেবল পার্ট। তার মোটামুটি এই স্ট্রাকচারটা আমরা মাথায় রাখবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেখানে মোটামুটি সবগুলো পার্টে ইনক্লুড করা আছে, সবগুলো পার্ট না, 6 নম্বর বাদে মোটামুটি বেশিরভাগ অংশ এখানে দেখানো হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ডকুমেন্টেশনের, মানে এখানে আমরা কি করতেছি, আমরা ক্যালকুলেটিং এরিয়া অফ এ সার্কেল। এখানে চাইলে আমরা এটাকে আরো এক্সটেন্ড করতে পারি, আরো বর্ধিত করতে পারি, আর লিখতে পারি where radius is input and area will be output and pi will be used as a constant, বা pi is using as a constant, whatever আমাদের যেভাবে ইচ্ছা আমরা নিজের ভাষায় লিখতে পারি। আর মনে রাখতে হবে ডকুমেন্টেশন কখনোই এক্সিকিউট হয় না, অর্থাৎ আমরা জাস্ট এটা আমাদের সুবিধার জন্য আমরা লিখি, যাতে অন্যকে আমাদের প্রোগ্রাম থেকে বুঝতে পারে যে এখানে কি হয়েছে বা কি কাজ করা হয়েছে, এটা যাতে বুঝতে পারে, বা এই প্রোগ্রামিং ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এই প্রোগ্রামটা রাইটার কি, এই প্রোগ্রামের পারপাস কি, এই ধরনের কথাগুলো আমরা এখানে লিখতে পারি। এবং মনে রাখতে হবে ডকুমেন্টেশন বা কমেন্ট, এটা আমরা কমেন্টে বলে থাকি, এই ডকুমেন্টেশন বা কমেন্ট কি হয় না, এক্সিকিউট হয় না। হ্যাঁ শান্ত, আমার কথা ক্লিয়ারলি শোনা যায় তো নাকি? জি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন। হ্যাশ ডিফাইন পাই 3.14, যেটা হচ্ছে ডেফিনেশন বা সিম্বলিক কনস্ট্যান্ট ডিফাইন করা। দেন ফ্লোট এরিয়া, এরিয়াকে আমরা গ্লোবাল চলক হিসেবে ঘোষণা করেছি, অর্থাৎ এটাকে আমরা যে কোনো ফাংশনের মধ্যে এরিয়াটা ব্যবহার করতে পারবো। ইন্ট মেইন আমাদের মেইন ফাংশন, যেখানে আমাদের দুটো পার্ট বলেছি আমরা, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল বা ডিক্লারেশন পার্ট, ফ্লোটার, যেখানে আমরা একটা রেডিয়াস ঘোষণা করেছি। আর প্রিন্টএফ, স্ক্যানএফ, এরিয়া, প্রিন্টএফ যে লাইনগুলো আছে, এগুলো হচ্ছে আমার এক্সিকিউটেবল পার্ট, যেখানে আমরা রেডিয়াসের মান ইনপুট নিচ্ছি, তারপরে এরিয়া ক্যালকুলেশন করতেছি যে সূত্র অনুযায়ী, তারপরে এরিয়াটা আমরা প্রদর্শন করতেছি। ওকে, সো এখানে আমাদের কোনো এক্সট্রা ফাংশন নেই, ইউজার ডিফাইন্ড ফাংশন নেই, দ্যাটস ওয়াই আমরা এখানে 6 নাম্বার পার্টটা এখানে ইনক্লুড করি নাই, বাট প্রয়োজনে আমরা যদি দরকার হয় আমরা আরো ফাংশন অ্যাড করতে পারি। ওকে, তো এখানের মধ্যে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট যখন আমরা সি প্রোগ্রাম লিখতে যাব, সেটা হচ্ছে কিভাবে একটা ফাংশন লিখতে হয়, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে চলক ঘোষণা, যে আমরা কি ধরনের চলক ঘোষণা করব বা কোন চলকটা ঘোষণা করব, এটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমাদের প্রবলেম অনুযায়ী যে সমস্যাটা আমরা সমাধান করব, সেই সমস্যা অনুযায়ী আমরা চলক ঘোষণা করব। নর্মালি আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল বা রিয়েল লাইফ কোনো প্রবলেম সলভ করতে যাই, আমরা জানি যে এখানে কি কি ইনপুট নিতে হবে, এখান থেকে কি ফলাফল পাবো, বা এখানে কোন সূত্র ব্যবহার করতে হবে, এটা আমরা অলরেডি জানি। তো আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করব, সেই ইকুয়েশনের মধ্যেই আমাদের চলকগুলোর নাম আছে। যেমন আমরা যখন বৃত্তের ক্ষেত্রফল বের করবো, তখন আমাদের এখানে সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে এখানে তিনটা চলক আছে, এরিয়া যেখানে আমাদের ফলাফল থাকবে, পাই এটা কনস্ট্যান্ট, আর আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে কোনটা ইনপুট নিব, কোনটা আমাদের আউটপুট। এখানে ইনপুট হচ্ছে
ব্যাসার্ধটা, কারণ বৃত্তের আকার অনুযায়ী আমরা ব্যাসার্ধটা ইনপুট দিব। বৃত্তের আকার অনুযায়ী আমরা ব্যাসার্ধটা ইনপুট দিব, যেটা হচ্ছে আমাদের আর, এবং পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। এবং তাহলে এটা আমরা বসাই দিচ্ছি, পাই এর মানটা সরাসরি প্রোগ্রামের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর আর এর মানটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট চলক, আর এরিয়াটা হচ্ছে আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা দুটো চলক পাচ্ছি, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই দুটো চলককে আমরা ঘোষণা করেছি, এরিয়াটাকে আমরা গ্লোবাল হিসেবে ঘোষণা করেছি এবং ব্যাসার্ধটাকে আমরা লোকাল চলক হিসেবে ঘোষণা করেছি। তো এই ডিক্লারেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা 4 ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে পারি, বা বেসিক ডেটা টাইপ 4টা: ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। সো আমরা কি ধরনের ডেটা ইনপুট নিব, কি ধরনের ডেটা এখানে রাখবো, তার উপর ভিত্তি করে আমাদের চলকের টাইপ ঘোষণা করতে হবে। সো আমরা যখন বৃত্ত নিয়ে কাজ করি, বৃত্ত ব্যাসার্ধ বা বৃত্তের ক্ষেত্রফল সাধারণত ভগ্নাংশে হয়ে থাকে, ভগ্নাংশে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আর সাধারণত ভগ্নাংশই হয়। সো দ্যাটস ওয়াই আমরা ফ্লোট ইউজ করেছি। আবার সবসময় আমাদের ফ্লোট ইউজ করতে হবে এমন না। আমরা যদি মনে করি যে আমাদের মানটা সবসময় পূর্ণ সংখ্যায় হবে, ফলাফলটা পূর্ণ সংখ্যায় হবে, তখন আমরা ফ্লোটের পরিবর্তে ইন্ট ইউজ করতে পারি। আবার চাইলে ফ্লোট ইন্ট দুইটা কম্বাইন্ডলি ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। যখন আমরা কোনো নাম অর্থাৎ টেক্সট টাইপের কোনো ইনপুট নেব, তখন আমরা ইউজ করবো ক্যারেক্টার অর্থাৎ বর্ণমালা। যখন আমরা বর্ণমালা ইনপুট নেব, যেমন সেকশন, সেকশন হয় এ বি সি ডি, তাহলে এ বি সি ডি হচ্ছে বর্ণ। যখন আমরা এই বর্ণ ইনপুট নেব, তখন আমাদের লাগবে ক্যারেক্টার। সো আমাদের বুঝতে হবে যে আমি কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করব। তাহলে ডেটা টাইপ বোঝার প্রথম হচ্ছে আমরা বুঝবো আমাদের কি কি চলক থাকবে, সেটা আমরা ইকুয়েশন দেখে সহজেই বুঝতে পারবো। এবং আমাদের বুঝতে হবে যে এই চলকগুলোর ডেটা টাইপ কি হবে। সো চলকগুলোর ডেটা টাইপ কি হবে এটা ডিপেন্ড করবে কিছুর উপরে, চলকে কি ধরনের আমরা ডেটা রাখবো। তো ডেটার ধরন অনুযায়ী আমরা বলতে পারবো যে চলকের ডেটা টাইপ কি হবে। তো বেসিক্যালি আমরা 4টা টাইপই ব্যবহার করব। এরপরে আমাদের প্রত্যেকের ডেটা টাইপে কিছু নির্দিষ্ট সাইজ এবং রেঞ্জ আছে। এই নির্দিষ্ট সাইজ এবং রেঞ্জকে আমরা চাইলে এক্সটেন্ড করতে পারি, যেটাকে আমরা বলি মডিফায়ার, যেমন লং ইন্ট, তাই না, আনসাইন্ড ইন্ট, এরকম মডিফায়ার ইউজ করে আমরা আচ্ছা দশমিকের পরে কিভাবে 3 ঘর, আচ্ছা এটা হচ্ছে আমরা যখন এই পার্সেন্টেজ ইউজ করি তখন আমরা দিয়ে দিব 0.3%, 0.3f। এই যে প্রিন্টএফ এর ক্ষেত্রে যদি আমরা দশমিকের পর 3 ঘর প্রদর্শন করতে চাই, অর্থাৎ এখানে আমরা ফরম্যাটটা বলে দিতে পারি যে পয়েন্টের পরবর্তী কয় ঘর দেখাবে। সো আমরা লিখতে পারি 0.3f পার্সেন্ট 0.3f, পয়েন্টের পরে 3 ঘর দেখাবে। আবার যদি আমরা পয়েন্টের আগের অংশটা নির্দিষ্ট করতে চাই যে পয়েন্টের আগে 5 ঘর দেখাবে, তাহলে লিখবো 5.3f। ওকে, এবং পার্সেন্ট এফ এটার মাঝখানে আমরা বলে দিতে পারি পয়েন্টের পরে কয় ঘর দেখাবে, ডেসিমাল প্লেসেস। ওকে, আচ্ছা তাহলে এটা গেল একটা ব্যাপার আমাদের। আর এটা তো থিওরিটিক্যাল কথাবার্তা, যেটা আমরা অলরেডি জানি। ওকে, আর এখানে আমরা একটা সাব প্রোগ্রামের এক্সাম্পল দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আমরা সাব প্রোগ্রাম ইউজ করেছি, অর্থাৎ আমরা মেইন ফাংশন থেকে মেইন ফাংশনের ভিতর কাজটা না করে আমরা আলাদা একটা ফাংশন তৈরি করলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। অর্থাৎ নরমালি আমরা মেইন ফাংশনে কাজটা করতে পারি, শুধু এটা বোঝার জন্য যে আমরা চাইলে এটাকে আলাদা একটা ফাংশন তৈরি করিও। কারণ ধরো আমি একটা প্রোগ্রাম করলাম যেখানে শুধুমাত্র জ্যামিতিক এরিয়া ক্যালকুলেট হবে। এখন জ্যামিতিক এরিয়া হতে পারে সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সবই হতে পারে। জ্যামিতিক এরিয়া যেকোনো যেকোনো শেপেরই আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারি। তো এক একটা শেপের এরিয়ার সূত্র এক এক রকম, তাহলে সবগুলোকে আমি তো এক লাইনে লিখতে পারবো না। তখন আমি যেটা করবো সেটা হচ্ছে এরকম আমি লিখে দিব এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাই না। তার এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনে আমি ক্যালকুলেট করবো। আর সেই ইউজারের ইনপুট অনুযায়ী সেই ইনপুট দিবে, সে কি ট্রায়াঙ্গেল ইনপুট ক্যালকুলেট করতে চায়, না সার্কেল ক্যালকুলেট করতে চায়, না রেক্ট্যাঙ্গেল ক্যালকুলেট করতে চায়। তার থেকে আমি সেই ইনপুট নিয়ে, যেখানে আমরা সুইচ কেস ইউজ করতে পারি বা কন্ডিশন ইউজ করতে পারি, কন্ডিশন ইউজ করে আলাদা একটা প্যারামিটার নেব বা আলাদা একটা ইনপুট নেব, যেখানে সে বলে দিবে সে কোন অপশনটা চাচ্ছে। সে কি রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করবে, না সার্কেলের এরিয়া ক্যালকুলেট করবে, সেটা অনুযায়ী, না ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করবে, সেই অনুযায়ী আমরা তাকে ওই ফাংশনে পাঠাতে পারি। আর প্রোগ্রাম লেখার সময় আমরা আগেই প্রোগ্রাম ফাংশন সব তৈরি করে রাখবো, এবং ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যাতে ক্যালকুলেট করতে পারে। অর্থাৎ একই প্রোগ্রামের মধ্যে আমরা দিব ক্যালকুলেটিং এরিয়া অফ শেপ, অর্থাৎ যত জ্যামিতিক শেপ আছে সবগুলোর এরিয়া ক্যালকুলেট করা যাবে। এখন আমি যখন প্রোগ্রামটা ব্যবহার করব,
আমি তো সবগুলো একত্রে ব্যবহার করবো না, যে কোনো একটা এরিয়া ক্যালকুলেট করবো। তাহলে আমাকে কন্ডিশন বা সুইচ কেস ইউজ করে অপশন প্রোভাইড করতে হবে। সেই অপশনে যদি আমরা বলে থাকি যে এই কাজের জন্য 1 চাপুন, এই কাজের জন্য 2 চাপুন, এই কাজের জন্য 3 চাপুন, এরকম আমরা করে অপশন করে এই কাজটা করতে পারি। তো মেইন কথা হচ্ছে এখানে আমাদের এক্সাম্পলটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা সাব প্রোগ্রাম বা ফাংশন ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা একটা ফাংশন, যেটা মেইন ফাংশন ছাড়াও, মেইন ফাংশন তো আছে, এটা একটা এক্সট্রা ফাংশন যেখানে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতেছি। এভাবে চাইলে আমরা আরো ফাংশন তৈরি করতে পারি। ওকে, ভয়েড, আচ্ছা যেটা বলতেছো ভয়েড কি জানি বললো, সরি নোটটা দেখি। ভয়েড দ্বারা কি, আচ্ছা ভয়েড দ্বারা বোঝানো হয় যে এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। ভয়েড এর বাংলা অর্থ হচ্ছে খালি, ফাঁকা। নরমালি একটা ফাংশন থেকে আমরা কোনো কিছু রিটার্ন করতে পারি, আবার রিটার্ন নাও করতে পারি। যেমন মেইন ফাংশন থেকে আমরা রিটার্ন 0 একটা ইন্টিজার রিটার্ন করতেছি, দ্যাটস আমরা লিখছি ইন্ট মেইন। তো প্রোগ্রামের মধ্যে বা সি প্রোগ্রামে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি রিটার্ন টাইপ থাকে তাহলে রিটার্ন স্টেটমেন্ট মাস্ট বি থাকবে, যে রিটার্ন, এটা কিওয়ার্ড ব্লু কালার দেখতে পাচ্ছি আমরা। যেহেতু এখানে মেইন ফাংশন একটা রিটার্ন টাইপ আছে, তাহলে অবশ্যই এই ফাংশন থেকে একটা রিটার্ন করতে হবে। তো আমরা এখান থেকে 0 রিটার্ন করলাম। 0 রিটার্ন করার উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম সাকসেসফুলি কমপ্লিটেড, যেখানে কোনো প্রবলেম হয় নাই। তো যখনই যাই আমাদের অপারেটিং সিস্টেম এই মেইন ফাংশনটাকে কল করে, যখন আমরা প্রোগ্রাম রান করি তখন অপারেটিং সিস্টেম থেকে মেইন ফাংশনটা কল হয়। তো এই মেইন ফাংশন যখন 0 রিটার্ন করে তখন অপারেটিং সিস্টেম বুঝতে পারে যে হ্যাঁ প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউটেড। ওকে, আর কোনো এরর হলে এরর কোডটা রিটার্ন করি, সেটা অন্য ব্যাপার। তো এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন ফাংশন থেকে আমরা রিটার্ন করতে পারি, যে কোনো আমাদের ইউজার ডিফাইন ফাংশন বা আমরা আরো যে ফাংশন তৈরি করব সেই ফাংশন থেকে আমরা বিভিন্ন ডেটা রিটার্ন করতে পারি। তো রিটার্ন টাইপ থাকলে তো সেটা লিখবই, যদি রিটার্ন টাইপ না থাকে তখন আমরা ইউজ করি ভয়েড। ভয়েড মানে এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, এটা একটা কিওয়ার্ড। তো ভয়েড দিয়ে আমরা বুঝাচ্ছি এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন হবে না। সাধারণত আমরা রিটার্ন টাইপ এবং আর্গুমেন্ট হিসেবে ভয়েড ইউজ করতে পারি। সো ভয়েড মানে কোনো রিটার্ন টাইপ নেই, আবার আর্গুমেন্টে যদি আমরা ভয়েড ইউজ করি তখন মানে কোনো আর্গুমেন্ট নেই। সো এটা না লিখলেও ভয়েড বোঝায়। যদি আমরা সি প্রোগ্রামে ভয়েড লিখি তাও ভয়েড, যদি ভয়েড নাও লিখি অর্থাৎ কোনো কিছু নাও লিখি তাহলে সে বুঝবে কি এটা ভয়েড। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে একটা সাব প্রোগ্রাম ইউজ করতে হয়। এবং চাইলে আমরা আরো প্রোগ্রাম ইউজ করতে পারি, সাব প্রোগ্রাম বা ফাংশন বলে থাকি আমরা, ইউজার ডিফাইন ফাংশন, সাব ফাংশন ইউজ করতে পারি, অনেকগুলো ইউজ করতে পারি যতগুলো আমাদের প্রয়োজন। এখানে আমরা একটা দিয়ে জাস্ট বুঝলাম সিনারিওটা। ওকে, সো হেডার ফাইল সম্পর্কে অলরেডি আমরা জানি। হেডার ফাইল হচ্ছে যে হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা ইনক্লুড করি, এই হ্যাশ ইনক্লুডকে আমরা বলি কি প্রি প্রসেসিং ডিরেক্টিভ। বলে আমরা প্রি প্রসেসিং ডিরেক্টিভ, অর্থাৎ আমাদের কিছু ফাংশন আছে যেটা আগেই তৈরি করা আছে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, আবার ম্যাথ ডট এইচ যদি আমরা যাই, স্কোয়ার রুট, পাওয়ার, এই কিছু কমন কাজ করার জন্য আগেই ফাংশনগুলো তৈরি করা থাকে লাইব্রেরি ফাইলে। সেই লাইব্রেরি ফাইল বা হেডার ফাইল আমরা কি করতে পারি প্রোগ্রামের প্রথমে, হেডার মানে কি একবার শুরু দিকে প্রথমে আমরা ইনক্লুড করি, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা হেডার ফাইল। আর যেহেতু এই ফাইলগুলো আগেই তৈরি করা, এই জন্য এগুলোকে আমরা লাইব্রেরি ফাইলে বলে থাকি। এর মধ্যে কমন ইউজফুল ফাংশন গুলো থাকে। তাহলে আমরা মনে রাখবো হ্যাশ ইনক্লুডকে বলা হয় প্রি প্রসেসিং ডিরেক্টিভ। এই হ্যাশ ইনক্লুডের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা লাইব্রেরি ফাইল ইনক্লুড করতে পারি। এখন কথা হবে যে লাইব্রেরি ফাইল জিনিসটা কি। লাইব্রেরি ফাইল হচ্ছে এটা সি প্রোগ্রাম ফাইল, হেডার ফাইল, যেখানের মধ্যে কমনলি ইউজড ফাংশন গুলো আগেই তৈরি করা থাকে, আমরা শুধু আমাদের প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি ম্যাথমেটিক্যাল কাজ করতে চাই তখন অনেক সময় আমাদের কিছু এক্সট্রা ফাংশন দরকার হয়, স্কোয়ার রুট, পাওয়ার, এই ধরনের কাজের জন্য আমাদের কি লাগবে তখন ম্যাথ ডট এইচটা ইনক্লুড করতে হবে, অর্থাৎ stdio.h তো কমনলি থাকবেই, এর সাথে আমরা ম্যাথ ডট এইচও ইনক্লুড করতে পারি। এবং গ্রাফিক্স এর কাজ করার জন্য, স্ট্রিং হ্যান্ডলিং কাজ করার জন্য আমরা এই ফাংশনগুলো ইউজ করতে পারি যেগুলো আগেই তৈরি করা আছে। অলরেডি ডেটা টাইপ সম্পর্কে আমরা বলছি যে 4টা কমন ডেটা টাইপ, এটা সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো কারণ আমাদের এমসিকিউ তো কাজে আসবে, যেটার সাইজ, এক্সাম্পল এবং রেঞ্জ, এটা আমরা মনে রাখবো। আর মডিফায়ার বলেছি কি যেটা নির্দিষ্ট সাইজ এবং রেঞ্জ অলরেডি আছে, বাট আমার প্রয়োজনে এটাকে আমি এক্সটেন্ড করতে পারি, বর্ধিত করতে পারি, সেগুলোকে বলি আমরা মডিফায়ার।
যেমন আমরা লিখতে পারি সাইন্ড ইন্ট, আনসাইন্ড ইন্ট, লং ইন্ট। তাহলে এই যে সাইন্ড, আনসাইন্ড, লং, শর্ট, এই ওয়ার্ডগুলিকে আমরা বলি মডিফায়ার। এই মডিফায়ার ইউজ করলে কি হয়, ওই ডেটা টাইপের সাইজ এবং রেঞ্জ এক্সটেন্ড হয়। যেমন দেখো, ইন্টের রেঞ্জ হচ্ছে 32,767, পজিটিভ দিকে বা নেগেটিভ দিকেও আছে। যাই হোক, এখন এটাকে যদি আমরা বর্ধিত করতে চাই, আমরা ইউজ করতে পারি আনসাইন ইন্ট। তখন কি হয়ে যাবে, তখন আমি 65,535 পর্যন্ত ব্যবহার করতে পারবো। 65,535 পর্যন্ত আমি ইনপুট দিতে পারবো। এখন এর চেয়েও বেশি আমার বড় ইন্টিজার দরকার, তখন ইউজ করবো লং ইন্ট, যেখানে আমরা দেখো কয় ডিজিট, 3, 6, 9, 10, 10 ডিজিটের আমরা ইন্টিজার ব্যবহার করতে পারবো। তো এটা কি করছে, যে আমার ডেটা টাইপের সাইজ এবং রেঞ্জ ইনক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি মডিফায়ার। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিস আমাদের যেটা জানতে হয় সি প্রোগ্রামে, সেটা হচ্ছে টোকেন। সো টোকেন হচ্ছে সি প্রোগ্রামে আমরা যে শব্দ, যে বর্ণ, যে সিম্বল যাই ইউজ করি, সবগুলোকে একত্রে আমরা বলি টোকেন। ওকে, বিভিন্ন শব্দ ব্যবহার করি, বিভিন্ন সিম্বল ব্যবহার করি, তাই না? এই সবগুলোকে একত্রে আমরা বলি টোকেন। সো টোকেন, 6 ধরনের টোকেন আমরা ক্লাসিফাই করে থাকি। কিওয়ার্ডস, যেগুলা একবারে সি প্রোগ্রামের রিজার্ভ ওয়ার্ড, যেমন ইন্ট, ফ্লোট, যেটা ব্লু কালার আমরা এতক্ষণ দেখেছি আমাদের এক্সাম্পল গুলোতে, যে ব্লু কালারের ওয়ার্ড গুলো, সেগুলো হচ্ছে গাঢ় ব্লু, ফ্লোট, ইন্ট, রিটার্ন, ভয়েড। আবার ওই হালকা ব্লু না, ডাবল কোটেশনের ভিতরে যে ব্লু, এটা হচ্ছে স্ট্রিং। ডাবল কোটেশনের ভিতরে যে ব্লু, এটা হচ্ছে স্ট্রিং, বাট যে এটা কিন্তু ওয়ার্ড না, এটা একটা সেন্টেন্স, একটা স্ট্রিং বলে থাকি আমরা। আর নর্মালি ফ্লোট, ইন্ট, রিটার্ন, ভয়েড, প্রত্যেকটা ওয়ার্ড দেখো গাঢ় ব্লু কালারের, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলি কিওয়ার্ড, অর্থাৎ এগুলোকে আমরা কিওয়ার্ড ইন্ডিকেট করি। সো কিওয়ার্ড গুলো আগ থেকেই সি প্রোগ্রামে দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং নির্দিষ্ট, শুধু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আর আইডেন্টিফায়ার, আমরা যখন কোনো চলকের বা ফাংশনের নাম ব্যবহার করি, যে নামগুলো আমরা আমাদের ইচ্ছে মতো দিয়ে থাকি, যেমন এরিয়া, এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই যে আমরা ইউজ করছি এই নামগুলো, এগুলো আমাদের ইচ্ছে মতো। যে দেখো ফ্লট এরিয়া, তাহলে এই এরিয়া ওয়ার্ডটা আমি দিয়েছি। তারপর এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই নামটা ফাংশনের, এই নামটা আমি নিজে দিয়েছি। ফ্লট, বেজ, হাইট, বেজ এবং হাইট, এই ওয়ার্ডটা আমি নিজে দিয়েছি। এগুলো দেখো সাধারণত ব্ল্যাক কালার হয়ে থাকে, সাধারণত দেখো এগুলো ব্ল্যাক কালারের। তো নর্মাল টেক্সট, এগুলোকে আমরা বলি নর্মাল টেক্সট, এগুলোকে আমরা বলি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি, শনাক্ত করে, যেটা দিয়ে আমরা শনাক্ত করতে পারি। তো যে ওয়ার্ড দিয়ে আমরা চলক বা ফাংশনকে শনাক্ত করি, সেগুলোকে বলি আমরা আইডেন্টিফায়ার। বা আমরা আর সহজভাবে বলতে পারি, চলকের নাম এবং চলক, ধ্রুবক, ফাংশন, চলক, ধ্রুবক, ফাংশনের নামকে আমরা বলি আইডেন্টিফায়ার। ধ্রুবকের নাম হতে পারে, আমরা প্রথমে যেমন পাই ইউজ করছি, পাই ইজ অ্যান আইডেন্টিফায়ার। তাহলে চলকের নাম, ধ্রুবকের নাম, ফাংশনের নাম, এই নামগুলোকে আমরা বলি আইডেন্টিফায়ার। ওকে, সো অর্থাৎ যখন আমরা কোনো চলকের নাম দিই, এটা আমাদের ইচ্ছে মতো, সেটাকে বলে আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ারের নাম করার কিছু নিয়ম আছে, সেটা আমরা দেখে নিব, চার্ট থেকে জেনে নেব, অলরেডি আমরা পড়েছি। তারপর ওটা রিভিশন দেবো যে কিভাবে একটা আইডেন্টিফায়ার লিখতে হয়। এবং এই নামটা আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে ছোট বড় করতে পারি, চাইলে একটা অক্ষর ইউজ করতে পারি, একটা ওয়ার্ড ইউজ করতে পারি, একাধিক ওয়ার্ড ইউজ করতে পারি আন্ডারস্কোরের মাধ্যমে। ওকে, এরপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে কিছু ধ্রুবক মান, যেমন আমরা পাই এর মান ইউজ করছি, এটা কনস্ট্যান্ট। যে কোনো ইন্টিজার মান 10, 20, অর্থাৎ যে মানের কোনো পরিবর্তন না, যেমন 10, 10, 10, 10 এর কোনো পরিবর্তন নেই, 10 কে আমরা অন্য কোনো ভাবে লিখতে পারি না। 20, 10, 5। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, প্রোটাইপ, প্রোটাইপ একটা ব্যাপার আছে, আমি কি এখানে ইউজ করেছি? আচ্ছা, হ্যাঁ, প্রোটাইপের ব্যাপার আছে, ইয়েস, প্রোটাইপ দিতে হয়। সেটা হচ্ছে যখন আমরা প্রোটাইপিং জিনিসটাকে বলি, যে আমাদের যখন মেইন ফাংশন আমরা এক্সিকিউশন শুরু করব, কারণ আমরা আগেই বলেছি কম্পাইলার মেইন থেকে এক্সিকিউশন শুরু করে, বা অপারেটিং সিস্টেম মেইনকে কল করে আগে। তো মেইন থেকে যখন এক্সিকিউট করবো, মেইনে প্রিন্টএফ আমরা পেলাম, প্রিন্টএফ stdio.h লেখা আছে, কারণ যেহেতু কম্পাইলার প্রথম দিক থেকেই কম্পাইল করতে থাকে। সো সে প্রিন্টএফ কোথায় পাবে, stdio.h নামে হেডার ফাইলে পাবে। কিন্তু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা কিন্তু stdio.h এ নাই। তখন সে খুঁজবে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা কোথায় আছে, কোথায় এটা তৈরি করা আছে।
আচ্ছা, তাহলে হ্যাঁ যেটা বলতেছিলাম, তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল যেটা, সেটা হচ্ছে আমরা ওকে, সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রোটোটাইপিং ইস্যুটা। সো মেইন ফাংশন থেকে যখন কম্পাইলিংটা শুরু হয়, কম্পাইলার প্রিন্টএফ পাবে প্রথমে। প্রিন্টএফ ইজ এ ফাংশন, যে ফাংশনটা stdio.h এর মধ্যে লেখা আছে। কিন্তু এরিয়া অফ ট্রায়াঙ্গেল সে যেহেতু উপর দিক থেকে এসেছে, সো এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা সে খুঁজে পাবে না, কারণ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এর আগে কোথাও লেখা নাই। মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফাংশনটা কিভাবে কাজ করবে এটা ডিফাইন করা নাই। সো দ্যাটস ওয়াই সে কি করবে, সে একটা এরর দেবে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সে চেনে না, কারণ এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা পরে ডিফাইন করা আছে। দেখো মেইন ফাংশনে পরে ডিফাইন করা আছে। তো প্রোগ্রামিং এর, সি প্রোগ্রামিং এর নিয়ম হচ্ছে যে কোনো একটা ফাংশন যখন আমরা ইউজ করব, ওই ফাংশনটাকে আগে অ্যাটলিস্ট বলে আসতে হবে যে আমার এই ধরনের একটা ফাংশন আছে। দ্যাট মিনস আমাদের তখন কি করার দরকার ছিল, আমাদের বলার দরকার ছিল যে ভয়েড এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই লাইনটুকু, শুধু প্রথম লাইনটা, একবার প্রথম লাইনটাকে ইন্ট মেইনের আগে জাস্ট এটুকু লিখে আসলে হতো যে ভয়েড, এটাকে খেয়াল করো, আমরা একটা ফাংশন দুটো পার্ট, একটা হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড ডেফিনেশন। তো এই যে ভয়েড এরিয়া অফ ট্রায়াঙ্গেল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট, এটুকু দিয়ে বোঝাচ্ছে যে আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল নামে একটা ফাংশন আছে যার রিটার্ন টাইপ হলো ভয়েড, এবং যেটাতে কোনো আর্গুমেন্ট নেই। কারণ আমাদের ফাংশনের তিনটা পার্ট, চারটা পার্ট থাকে, তার মধ্যে তিনটা পার্ট প্রথম লাইনেই থাকে, রিটার্ন টাইপ, ফাংশন নেম, আর্গুমেন্ট লিস্ট। তাহলে প্রথম লাইন দেখে আমরা বুঝতে পারতেছি যে আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল নামে একটা ফাংশন আছে যার রিটার্ন টাইপ ভয়েড এবং যেখানে কোনো আর্গুমেন্ট নেই। তো এই কথাটা, এটাকে বলে আমরা ফাংশন ডিক্লারেশন। সো এই ডিক্লারেশনটা আমরা আগে দিয়ে আসতে পারি, এই লাইনটা এখানে থাকবে, এটাকে কপি করে বা এটাকে হুবহু ইন্ট মেনের আগে লিখে দিয়ে আসতে পারে। তখন কম্পাইলার বুঝবে যে হ্যাঁ এই নামে একটা ফাংশন আছে। আর এই ফাংশন যে পরে, অর্থাৎ এই নাম লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা অংশটুকু লিখতেছি, ফ্লোট, বেস, হাইট, প্রিন্টএফ, এটাকে আমরা বলি ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশন। তাহলে ফাংশনের মূল দুটো পার্ট, একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনটা পরে থাকতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু কমপক্ষে ডিক্লারেশনটা মেইনের আগে আমরা লিখে আসতে পারি। এই যে যখন আমরা লিখে আসতেছি শুধুমাত্র ডিক্লারেশনটা, ওটাকে বলা হয় প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে কি, একটা দেখতে কেমন হবে, ফাংশনটা কেমন হবে, ফাংশনের রিটার্ন টাইপ থাকবে কিনা, ফাংশনের আর্গুমেন্ট লিস্ট থাকবে কিনা, এটা কে বলি আমরা প্রোটোটাইপ। তো অর্থাৎ শুধুমাত্র ফাংশনের ডিক্লারেশনটাকে আমরা বলি প্রোটোটাইপ। তো দ্যাটস ওয়াই যখন আমরা এরকম লিখবো, যদি আমি এটা এক্সাম্পলের জন্য বুঝিয়েছি, তো এখানে আমাদের কি হওয়া দরকার, যদি আমরা এভাবে প্রোগ্রামে লিখতেই চাই, এটা কিন্তু কাজ করবে না, এরর দিবে। সো তখন আমার কি লাগবে, প্রথম সলিউশন হচ্ছে পুরো ফাংশনটাকে আমি মেনের আগে লিখবো, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের পুরো ফাংশনটাকে মেনের আগে লিখবো, এটা একটা সলিউশন হতে পারে। আর একটা, যদি আমি পরেই লিখতে চাই, তখন আমাকে প্রোটোটাইপ ইউজ করতে হবে। দ্যাট মিনস শুধুমাত্র ভয়েড এরিয়া অফ ট্রায়াঙ্গেল ব্র্যাকেট, এটুকু, এই লাইনটুকু আগেও লিখে দিয়ে আসতে হবে, তাহলে আর কম্পাইলার এরর দিবে না। সো এটাকে বলি আমরা প্রোটোটাইপিং, এটাকে বলি আমরা কি, প্রোটোটাইপিং বা ফাংশন প্রোটোটাইপ। ওকে, হ্যাঁ, তারপর আমাদের গেল কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে যে কোনো, মনে রাখবা কনস্ট্যান্ট আমাদের কয়েক ধরনের হতে পারে। একটা হতে পারে ইন্টিজার কনস্ট্যান্ট, মানে ইন্টিজার যে কোনো মান। খেয়াল করবা, চলকের নাম এটা কিন্তু কনস্ট্যান্ট না, চলকের নাম হচ্ছে একটা নাম, আইডেন্টিফায়ার। কনস্ট্যান্টের নাম এটা একটা আইডেন্টিফায়ার, বাট সেখানে আমি যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন ধরো আমরা যদি এখানে চিন্তা করি, পাইটা হচ্ছে কিন্তু একটা আইডেন্টিফায়ার, বাট 3.14, এই 3.14 একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা ফ্লোট ভ্যালু। এভাবে ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে। সো সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যা লিখি, সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আমরা কোনো অক্ষর লিখি, সেটাকে বলি আমরা ক্যারেক্টার কনস্ট্যান্ট। খেয়াল করে যে এখানে এ ক্যাপিটাল, এ স্মল এ দিয়ে বুঝাইছি। তাহলে এই সিঙ্গেল কোটেশন থাকতে হবে। নর্মালি কিন্তু যদি কোনো কোটেশন না থাকে, ওটা হবে আইডেন্টিফায়ার। যদি এখানে কোটেশন আছে, তাহলে এ ইজ এ কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট। 9.81 এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। যে কোনো ভ্যালু, অর্থাৎ এক কথায় যে কোনো ধরনের ভ্যালুই হচ্ছে কনস্ট্যান্ট। সেটা হতে পারে নিউমারিক, হইতে পারে ক্যারেক্টার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ক্যারেক্টার, এগুলো সবই বলি আমরা কনস্ট্যান্ট। ওকে, এরপর হচ্ছে স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টারকে একত্রে আমরা বলি স্ট্রিং। তাহলে স্ট্রিংকে আমরা বলে থাকি ক্যারেক্টার অ্যারে। দেখো এখানে কি আছে, যখন আমরা টোটালকে ডাবল কোটেশনের মধ্যে লিখতেছি, তার মানে স্ট্রিংটা কিভাবে লিখতে হয়, ডাবল কোটেশনের মধ্যে যা থাকে সেটাকে আমরা বলি স্ট্রিং। এখানে আমরা যা ইচ্ছা লিখতে পারি,
কোনো প্রবলেম নেই। স্ট্রিং এর মধ্যে আমরা যা ইচ্ছা লিখতে পারি। আমরা যে কোনো সিম্বল, যে কোনো অক্ষর, যে কোনো ডিজিট যা ইচ্ছা লিখতে পারি, সবকিছু সেই স্ট্রিং হিসেবে ট্রিট করবে, একটা মেসেজ হিসেবে ট্রিট করবে। সো নর্মালি যখন আমি টোটাল লিখবো, খেয়াল করো 2 নম্বর লাইনে আইডেন্টিফায়ারে যখন টোটাল লিখেছি, এটা একটা চলক হিসেবে আমরা ধরেছি। আর স্ট্রিং এ যখন আমরা টোটাল লিখেছি, এটা আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি। সো ডাবল কোটেশনের মধ্যে কোনো কিছু লিখলেই সেটা হয়ে যাবে স্ট্রিং। ওকে, এটা এইভাবেই থাকবে এবং এখানে যা ইচ্ছা আমরা লিখতে পারি, স্পেস দিতে পারি, যে কোনো সিম্বল ইউজ করতে পারি, যে কোনো ডিজিট ইউজ করতে পারি, যে কোনো অপারেটর ইউজ করতে, সব সে টেক্সট হিসেবে দেখবে। ওকে, এটাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করবে না। এরপর হচ্ছে স্পেশাল সিম্বল, যে আমরা স্পেশাল কিছু সিম্বল ইউজ করে থাকি, যেমন নাম্বার সাইন, ওই যে ডিরেক্টিভের জন্য। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেটা দিয়ে আমরা ফাংশনের আর্গুমেন্ট বোঝাচ্ছি। তারপর সেকেন্ড ব্র্যাকেট, যেটা দিয়ে আমরা ফাংশনের বডি বোঝাচ্ছি, এই ধরনের। তারপর এন্ড সাইন, এন্ড সাইন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, কোনো একটা চলকের অ্যাড্রেস, মেমোরি লোকেশন। তাহলে এগুলোকে আমরা বলে থাকি স্পেশাল সিম্বল। এগুলোর স্পেশাল ইউজ আছে, সে অনুযায়ী আমরা এগুলোকে ইউজ করবো। এরপর হচ্ছে অপারেটরস। অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জন্য আমরা যেসব অপারেটর ব্যবহার করে থাকি, ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল। অপারেটর দুই ধরনের হতে পারে, একটা হতে পারে ম্যাথমেটিক্যাল, একটা হতে পারে লজিক্যাল। এই ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল ক্যালকুলেশনের জন্য আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি, সেগুলোকে আমরা বলি অপারেটর। তাহলে আমাদের হতে পারে অ্যারিথমেটিক অপারেটর, হতে পারে লজিক্যাল অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে মোটামুটি এটা হচ্ছে আমার পুরো টোকেন বা এই 6টা অংশের সামারি, যাতে আমরা দেখে বুঝতে পারি যে কোনগুলা কিওয়ার্ড, কোনগুলা আইডেন্টিফায়ার, কোনগুলা কনস্ট্যান্ট। কিওয়ার্ডের লিস্ট ফিক্সড 32টা কিওয়ার্ড আছে সি প্রোগ্রামে, ওটা একবার বইতে দেওয়া আছে, আমরা একটু রিডিং করে নেব। মোটামুটি কমনলি আমরা যেগুলো ইউজ করি, যেমন ডেটা টাইপ, তারপর মডিফায়ার, তারপরে হচ্ছে লুপের নাম ফর, হোয়াইল, ডু, ফাংশনের, তারপরে কন্ডিশনের নাম ইফ, এলস, এগুলো সুইচ, কেস, তাই না? এগুলোকে আমরা, তারপরে রিটার্ন, ভয়েড, এই ধরনের ওয়ার্ডগুলো, ব্রেক, কন্টিনিউ, এগুলোকে আমরা কি বলি, কিওয়ার্ডস। সেগুলো আমরা দেখে রাখবো। আর যে কোনো নাম, চলকের নাম হোক, ধ্রুবকের নাম হোক, ফাংশনের নাম হোক, যেটা নর্মালি লিখবো না, কোনো কোটেশন থাকবে না, কিছু থাকবে না, সেটাকে আমরা বলবো আইডেন্টিফায়ার। আর যখন কোটেশন থাকবে কোনো শব্দের উপরে, সেটা যদি ডাবল কোট হয় তখন আমরা বলবো স্ট্রিং। আর যদি সিঙ্গেল কোট হয়, মনে রাখবে শুধুমাত্র একটা অক্ষর হলে সিঙ্গেল কোট দেওয়া যায়, একাধিক অক্ষরে সিঙ্গেল কোট দেওয়া যায় না। তাহলে একাধিক অক্ষর হলে তখন সেটাকে আমরা কি বলবো, স্ট্রিং। আর যদি একটা অক্ষর হয় তখন এটাকে বলবো আমরা ক্যারেক্টার। আমরা লিখতে পারি CHAR, ক্যার, এক্স ইকুয়াল টু এই কোটেশন এ, তার মানে তখন এটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। এটাকে আমরা প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। আর স্ট্রিং কি বলেছি, স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার, বা বলতে পারি অ্যারে অফ ক্যারেক্টার, যেটাকে বলি আমরা ক্যারেক্টার স্ট্রিং। ওকে, এরপরে হচ্ছে সিম্বলিক, স্পেশাল সিম্বলস, তারপরে হচ্ছে অপারেটরস। এগুলো আমরা একটু খেয়াল রাখবো, কারণ এগুলো ইম্পর্টেন্ট পার্ট। যখন আমরা প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম সম্পর্কে বোঝার জন্য, প্রোগ্রাম ব্যবহার করার জন্য এই অংশগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, যেখানে একটা কিবোর্ডের আমি লিস্ট দিয়ে দিয়েছি বই থেকে, এগুলো আমরা দেখলে আশা করি বুঝবো, কারণ এগুলো বেশিরভাগই আমরা অলরেডি ব্যবহার করেছি। কিছু আছে কমন বা আনকমন, আর বেশিরভাগই কমন। এগুলো আমরা একটু দেখে রাখবো। ওকে, এরপরে হচ্ছে আমরা অলরেডি চলক, ধ্রুবক অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ধ্রুবক সম্পর্কে একটু খেয়াল রাখবো। ধ্রুবককে আমরা দুভাবে ডিফাইন করতে পারি। একটা অলরেডি আমরা জানি হ্যাশ ডিফাইন দিয়ে, যেটাকে বলি আমরা সিম্বলিক কনস্ট্যান্ট। আবার ফাংশনের মধ্যেও বা কোনো একটা চলককে আমরা ধ্রুবক হিসেবে ঘোষণা করতে পারি। যখন কোনো চলকের ডেফিনিশন, যেমন ইন্ট সিট 65, এটার আগে যখন আমি কনস্ট কিওয়ার্ডটা ইউজ করব, তখন এটা হয়ে যাবে ধ্রুবক। তখন সিটটা হয়ে যাবে কি নর্মাল ধ্রুবক, এটাকে তখন আমরা বলি নর্মাল ধ্রুবক, যেটা আমরা ঘোষণা করেছি। আর ওই যে পাই, ম্যাক্স, এটা আমরা একবার হ্যাশ ডিফাইন দিয়ে, যেটাকে বলি আমরা সিম্বলিক কনস্ট্যান্ট। তাহলে ধ্রুবক আমরা দুভাবে ঘোষণা করতে পারি, একটা হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট, যেটা আমরা হ্যাশ ডিফাইন ডিরেক্টিভ দিয়ে ডিক্লেয়ার করি, আর হচ্ছে সাধারণ ধ্রুবক, যেটাকে আমরা বলি কনস্ট কিওয়ার্ড। ওকে, এভাবে আমরা দুভাবে আমরা ইউজ করতে পারি ধ্রুবক বা ঘোষণা করতে পারি। আর স্ট্রিং হচ্ছে এরকম যে ক্যারেক্টার অ্যারে, যেমন STR 20, মানে 20টা অক্ষর থাকতে পারে,
সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এখানে অনেকগুলো অক্ষরকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে একত্র করেছি, আর পরেরটা হচ্ছে সরাসরি আমরা স্ট্রিংটা লিখে দিয়েছি। দুটোই ওকে, এভাবে লেখা যায়, কোনো প্রবলেম নেই। সো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে 20 দিয়ে আমরা বুঝাচ্ছি এই স্ট্রিংটার সাইজ হলো 20, মানে ম্যাক্সিমাম 20টা অক্ষর থাকতে পারে। আর একটা জিনিস মনে রাখবা, যেটা আসলে খুব বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তা মনে রাখার জন্য দেখো লাস্টে একটা /0 দেওয়া আছে, সিঙ্গেল কোটেশনের মধ্যে /0, এটাকে বলি আমরা নাল ক্যারেক্টার। এটাকে আমরা কি বলি? নাল ক্যারেক্টার। সো একটা স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার থাকে, আমরা দিই বা না দিই, এটা আমরা দিয়ে দিয়েছি। যদি নাও দিই তাহলে কি হবে? যেমন হ্যালো ওয়ার্ল্ড, এই ওয়ার্ড বা এই ফ্রেজের শেষেও কি থাকবে? অটোমেটিক একটা নাল ক্যারেক্টার থাকবে, আমি দিলেও থাকবে, না দিলেও থাকবে। এই জন্য যতগুলো অক্ষর থাকবে তার চেয়ে এক বেশি হতে হয়। মানে 20 মানে আমরা 19টা অক্ষর রাখতে পারবো। 20 নম্বর অক্ষরটা কি হবে? নাল ক্যারেক্টার। সো নাল ক্যারেক্টার কি হবে? /0। এই /0 সিঙ্গেল কোটেশনের ভিতরে যখন /0 থাকে সেটাকে আমরা বলি নাল ক্যারেক্টার। আরেকটা কথা তো অবশ্যই বলেছি, যদি আমরা স্ট্রিং, কারণ আগে প্রথম লাইনে কি আমরা বলছি? ক্যারেক্টার অ্যারে। এটা আমরা কি বুঝাইছি? ক্যারেক্টার অ্যারে। স্ট্রিং ইজ এ ক্যারেক্টার অ্যারে। আর সেকেন্ড লাইনে বুঝাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, সরাসরি আমরা স্ট্রিং হিসেবেই ঘোষণা করেছি যে এটাও অ্যাকচুয়ালি ইমপ্লিসিটলি একটা ক্যারেক্টার অ্যারে। সো যখন আমরা প্রথম এইভাবে লিখবো তখন আমাকে /0 দিতে হবে, আর যদি সেকেন্ডটার মতো লিখি তাহলে আমাকে /0 দেওয়ার দরকার নাই, এটা অটোমেটিক নিয়ে নেবে। আর একটা মনে রাখতে হবে, কোন একটা স্ট্রিং এর সাইজ যদি 20 হয় তার মানে আমি এখানে 19টা অক্ষর রাখতে পারবো। যদি 100 হয় তার মানে 99টা অক্ষর রাখতে পারবো। তাহলে একটা অক্ষর কেন রাখতে পারবো না? কেন? ওখানে একটা নাল ক্যারেক্টার থাকবে, মাস্ট বি। দ্যাটস ওয়াই আমরা একটা অক্ষর ফাঁকা রাখবো। ওকে। আর স্ট্রিং ইনপুট বা স্ট্রিং আউটপুটের জন্য আমরা ইউজ করি %s। %s ফর স্ট্রিং। যদি আমরা একটা স্ট্রিং প্রদর্শন করতে চাই তাহলে কি ইউজ করবো? %s। এটাকে বলি আমরা ফরম্যাট স্পেসিফায়ার। স্ট্রিং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার। তো এগুলোকে খুব বেশি আমাদের ডিটেলস দরকার নেই, মোটামুটি বেসিক কিছু কথাবার্তা জানলেই হবে। স্পেশাল সিম্বল অলরেডি আমরা বলেছি, বিভিন্ন ধরনের সিম্বল যেগুলো আমরা ব্র্যাকেটস, দাঁড়ি, কমা এসবগুলোকে আমরা বলি স্পেশাল সিম্বল। এরপর অপারেটর, যেটা অলরেডি বলেছি, অপারেটরকে আমরা হতে পারে আমাদের ম্যাথমেটিক্যাল, হতে পারে লজিক্যাল, যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা বলি আমরা ম্যাথমেটিক্যাল, তারপর লজিক্যাল, রিলেশনাল, এই ধরনের অপারেটরগুলো আমরা ব্যবহার করে থাকি। সো এটা লিস্টটা বইতেও আছে, জাস্ট এখানে আমি সামারি আকারে উপস্থাপন করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এরপর আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস থাকে, ইনক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল অপারেটর, যেটাকে আমরা বলি যেখানে আমরা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস একত্রে ইউজ করতে পারি। এই প্লাস প্লাস মানে এক এক করে বৃদ্ধি পাবে, মাইনাস মাইনাস মানে এক এক করে কমবে। তো চলকের আগেও আমরা প্লাস প্লাস লিখতে পারি, চলকের পরেও প্লাস প্লাস লিখতে পারি। এটা প্রথমটাকে বলি আমরা প্রিফিক্স, মানে আগেই কাজটা হবে, আগেই বৃদ্ধি পাবে। আর লাস্টে মানে পরে, চলকের পরে যখন প্লাস প্লাস দিই এর মানে আগে কাজ হবে, পরে বৃদ্ধি পাবে। যেমন আমরা যখন লিখছি y = প্লাস প্লাস এক্স, এর মানে এক্স এর মান আগে বৃদ্ধি করো, তারপর y তে রাখো। তার মানে প্রথমে x = x + 1 হবে। যদি আমি x এর মান 5 ধরি তাহলে x এর মান আগে 6 হবে, তারপর সেই মান 6 y তে বসবে। আর যদি x হয় এর মানে আগে x এর মান y তে বসাও, তারপরে x এর মান বৃদ্ধি করো। তার মানে x এর মান যদি আমরা 5 ধরি, y এর মান হবে 5, তারপরে x এর মান ইনক্রিজ হয়ে হবে 6। এই পার্থক্যটা আমাদের আসে, এই পার্থক্যটা আমাদের একটু মনে রাখতে হবে যে এই ইনক্রিমেন্টাল বা ডিক্রিমেন্টাল অপারেটর আগে লিখলে কি হয়, পরে লিখলে কি হয়। প্রিফিক্স এবং পোস্টফিক্স, মানে পরে এবং আগে। এই কথাটা আমরা একটু মনে রাখবো এই লাইনটাই, যে প্লাস প্লাস যদি আগে থাকে তার মানে আগে চলকের মান বৃদ্ধি পাবে, তারপরে লেফট সাইডে অ্যাসাইন হবে। আর পরে থাকলে আগে লেফট সাইডে অ্যাসাইন হবে, পরে চলকের মান বৃদ্ধি পাবে। মাইনাসের ক্ষেত্রে সেম নিউ রুলস। ওকে, এরপর আমরা ইনপুট আউটপুট অলরেডি জানি, যে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিই, যেখানে আমরা চাইলে একটা চলক ইনপুট নিতে পারি, চাইলে একাধিক চলক ইনপুট নিতে পারি। ওকে, যেখানে আমরা স্ক্যানে প্রথমে n এর মান নিয়েছি, পর মানে a b আর তিনটা ইনপুট নিয়েছি, এবং এটা ভিন্ন টাইপ হতে পারে। ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি যে একই ধরনের চলক ইনপুট নিতে পারি, একাধিক ধরনের চলক ইনপুট নিতে পারি। অর্থাৎ স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুটের কাজ করে থাকি। আর ফলাফল প্রদর্শনের জন্য আমরা ইউজ করি আউটপুট। আউটপুটের এই প্রিন্টএফ এর তিনটা মানে তিনভাবে আমরা প্রিন্টএফ ব্যবহার করতে পারি। দেখো আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। একবার জেনারেলি হচ্ছে আমরা কি ইউজ করি, ফরম্যাট স্পেসিফায়ার এবং ভেরিয়েবল, যে আমি শুধু একটা মান প্রদর্শন করতে চাই। এরপর হচ্ছে আমরা যেমন বলে থাকি এন্টার দ্য ভ্যালু অফ এক্স, একটা মেসেজ প্রদর্শন করতে চাই, এটা স্ট্রিং। আমরা আগে বলেছি ডাবল কোটেশনের ভিতরে যা থাকে এটা আমরা স্ট্রিং। আর এখানে %d, %f এগুলোকে স্ট্রিং এর মধ্যে আমরা কি ইউজ করতে পারি, ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারি। এখানে মান বসবে, এখানে একটা কি মান বসবে, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা বোঝাচ্ছি এখানে একটা মান বসবে। %d মানে এখানে একটা ইন্টিজার মান বসবে, %f মানে একটা ভগ্নাংশ মান বসবে। ওকে,
যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রিন্টএফকে আমরা ৩ ভাবে ব্যবহার করতে পারি। শুধু মেসেজ থাকতে পারে, শুধু ভ্যালু থাকতে পারে এবং মেসেজ এবং ভ্যালু দুটোই একত্রেও আমরা প্রদর্শন করতে পারি। যেমন লাস্ট এক্সাম্পল আমরা দেখিয়েছি যে আমরা টোটাল রেজাল্ট ইকুয়াল বা কোলন পার্সেন্ট ডি। তার টোটাল রেজাল্টে যেভাবে লেখা সেভাবে লেখাটা দেখাবে, এরপরে সামের মানটা বসবে। তো এখানে দুটো একত্রে আছে, মেসেজও আছে, ফরম্যাট স্পেসিফায়ারও আছে। আবার চাইলে আমরা শুধু মেসেজ ইউজ করতে পারি, আবার চাইলে শুধু ফরম্যাট স্পেসিফায়ার মানে শুধুমাত্র মান আউটপুট প্রদর্শন করতে পারি। এটা আমাদের ডিজাইন টেকনিক, আমাদের লজিক অনুযায়ী কাজের ধরন অনুযায়ী আমরা ব্যবহার করব। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা যখন কারণ প্রিন্টিভ স্ক্যানএফ আমরা কমনলি ব্যবহার করে থাকি, দ্যাটস এটা ব্যবহারটা একটু আমাদের মনে রাখতে হবে। ওকে, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার লিস্ট দেওয়া আছে কমনলি, এরকম আরও আছে। ক্যাটের জন্য %c, %d, %f, ডাবলের জন্য %lf, স্ট্রিং এর জন্য %s। ওকে, এগুলো আমরা আরো শিখে নেব প্রয়োজন অনুযায়ী, বাট কমনলি আমাদের প্রথম ৩টা-৪টাই লাগে। বাকিগুলো হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং এ আরো এক্সটেন্ড আরো বেশি পড়ালেখা করব তখন দরকার হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের কন্ট্রোল এর জন্য আমরা দুটো জিনিস ইউজ করি, একটা হলো কন্ডিশন আর একটা হচ্ছে লুপ। সো এই কন্ট্রোল স্ট্রাকচারকে আমরা দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল। দুই ধরনের কন্ট্রোল স্ট্রাকচার আমরা ব্যবহার করি, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল যেখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করি, ইফ এলস, এলস ইফ, সুইচ কেস, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, যেটা আমরা কন্ডিশনাল কন্ট্রোল। আর আমাদের প্রোগ্রামে কোনো কাজ যখন রিপিটেডলি আমরা করে থাকি, বারবার করে থাকি, তখন আমরা ইউজ করি লুপ কন্ট্রোল, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এগুলোকে বলি আমরা লুপ কন্ট্রোল স্ট্রাকচার। সো এগুলোর স্ট্রাকচারগুলো আমরা মনে রাখবো এবং কোন ধরনের অ্যাপ্লিকেশনে কোন ধরনের প্রোগ্রামে কোনটা ব্যবহার করবো সেটা আমাদের বুদ্ধি খাটিয়ে নির্ণয় করতে হবে। সো সাধারণত আমরা ইফ এলসটাই বেশি ব্যবহার করি কন্ডিশনের ক্ষেত্রে, এটা দিয়ে আমরা মোটামুটি সব কাজই করতে পারি, ইফ এলস স্ট্রাকচার দিয়ে আমরা বেশিরভাগ কাজ করে ফেলি। আর লুপের ক্ষেত্রে আমরা ফর লুপ অথবা ডু হোয়াইল লুপ দুটো